নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রখ্যাত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শোকের ছায়া বরাক উপত্যকায়। শ্রীভূমিতে জুবিনের অন্তরঙ্গ বন্ধু শোক প্রকাশ। একই দিনে উধারবন্দে 2 মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। সুনাই থেকে আরও 2 ভুয়া ডাক্তার গ্রেপ্তার, চাঞ্চল্য। হাইলাকান্দিতে 6 বছরের এক শিশুকে স্কুল বাস চালকের যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য, গ্রেপ্তার 1। শ্রীভূমির সাউন্ড ও জেনারেটর অ্যাসোসিয়েশনের স্মারকপত্র জেলা শাসককে। এবারে আজকের বিস্তারিত সংবাদ। জুবিন গার্গের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বরাক উপত্যকায়। খবর পাওয়ার পর শিলচরের শিল্পী মহল শোকস্তব্ধ হয়ে পড়েছেন। শহরের গোলদিঘি মলের সামনে মোমবাতি জ্বালিয়ে শিল্পীরা তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে অসমীয়া সঙ্গীত জগতের প্রাণস্পন্দন তথা সবার আদরের শিল্পী জুবিন গার্গ যেন হারিয়ে গেলেন চিরতরে সবার মধ্য থেকে। সুদূর সিঙ্গাপুরে হৃদক্রিয়া বন্ধ হয়ে ওরপারে চলে গেলেন জুবিন। যেহেতু অসমের সঙ্গীত জগতের অনন্য শিল্পী নর্থ ইস্ট ফেস্টিভ্যাল অংশগ্রহণ করতে সুদূর সিঙ্গাপুরে পা রেখেছিলেন। অসম অ্যাসোসিয়েশনের সঙ্গে সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুরের সমুদ্রে সার্ফিং করা অবস্থায় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সংকটজনক অবস্থায় তাকে সিঙ্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আনা চিকিৎসকরা তড়িঘড়ি শুশ্রূষা করলেও একসময় মৃত্যুমুখে পতিত হন। এদিকে সবার প্রিয় শিল্পী জুবিনের অকাল মৃত্যুতে মর্মাহত শিল্পী সমাজ। কেউই যেন বিশ্বাস করতে পারছেন না জুবিনদা আর আমাদের মধ্যে নেই। বিশেষ করে বর্তমান প্রজন্ম পুরোপুরি ভেঙে পড়েছেন। এদিকে জুবিনের অকাল মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতা ও মন্ত্রীরা শোকে মুহ্যমান। আমরা আজকে দুপুরবেলা যখন এই খবর এসে পৌঁছে গোটা শিলচর শহরের মানুষ, গোটা বরাক উপত্যকার মানুষ আজকে মর্মাহত হয়ে পড়েছে যে জুবিনদা, আমাদের সবার প্রিয় জুবিন গার্গ আমাদের মধ্যে নেই। উনি সিঙ্গাপুরে একটা আকস্মিক দুর্ঘটনায় উনি প্রাণ হারিয়েছেন এবং সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সবার মনে একটাই আওয়াজ যে হয়তো ভাই খবরটা ভুল, হয়তো জুবিনদা আবার ফিরে আসবেন আমাদের মাঝখানে। জুবিন গার্গের সঙ্গে শিলচর শহরের অনেকেরই ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক। এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও জুবিনদা কিন্তু কোনোদিনই কোনো অহংকার করে চলেননি। উনি সবসময় সবাইকে সঙ্গে নিয়ে চলেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখনই উনি শিলচর বা করিমগঞ্জ বা বরাক উপত্যকায় অনুষ্ঠান করতে এসেছেন, আমরা দেখেছি বড় বড় শিল্পীরা যখন আসে তাদের সঙ্গে যন্ত্রশিল্পীরা তারা সঙ্গে করে নিয়ে আসে, কিন্তু জুবিনদা সবসময় আমি দেখেছি শিলচর শহর বা বরাক উপত্যকায় অনুষ্ঠান করতে গেলেই শিলচরের যারা মিউজিশিয়ান যারা দাদারা আছে তাদের সঙ্গে মিলে সবসময় অনুষ্ঠান করতো। এবং একটা এত বড় আত্মার মানুষ বিভিন্ন সময় আমরা দেখেছি, আপনি জানেন প্রায়ত ডাক্তার দেবেন সিনহার কন্যা দলকে নিয়ে উনি বিভিন্ন জায়গায়, শিলচরের মেয়ে ওনাকে নিয়ে উনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন। সেই জায়গায় বুঝে যায় ওনার কত বড় আত্মা। এবং আমরা সবাই চাইবো একটা কথাই যে জুবিনদা যাতে গানে গানে আমাদের হৃদয়ে চিরজীবন বেঁচে থাকুক। এবং ওনার যে উদার মানসিকতা ছিল, যে মানসিকতা নিয়ে উনি সবসময় আমাদের এখানে এসে মানে কাছার ক্লাবে আসতেন, যে কোনো হোটেলে আসলে আগের দিন এসে আমাদের সঙ্গে একটা জমিয়ে আড্ডা দিতেন এবং সেই যে একটা চির আত্মার মানে মিল ছিল ওনার সঙ্গে। আজকে আমরা বিশ্বাস করতে পারছি না জুবিনদা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এখনো সবাই মর্মাহত। আমরা সবাই গোটা শিলচর শহরের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার জড়িত অনেকেই আজকে এই শিলচর গোলদিঘি মলের সামনে আমরা জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি এবং সবার চোখে আজকে জল। সবাই একটাই মানে বিশ্বাস করতে পারছে না জুবিনদা কেন এই ঘটনা তোমার সঙ্গে হলো। জুবিন গার্গ অমর রেহে, জুবিন গার্গ অমর রেহে। শোকস্তব্ধ শ্রীভূমির জুবিনের অন্তরঙ্গ বন্ধু সোমশঙ্কর বিশ্বাস। শোক প্রকাশে তিনি বলেন, জুবিনের শৈশব কাটেছিল করিমগঞ্জে বা আজকের শ্রীভূমিতে, তাই জুবিনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওনার মৃত্যুতে একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নয়, নিজের অন্তরঙ্গ বন্ধুকে হারালাম। আজকে সত্যি খুব মর্মাহত জুবিন গার্গের মৃত্যু সংবাদ পেয়ে। একটু আগেই মৃত্যু সংবাদটা পেয়েছি। জুবিন গার্গ শুধু শিল্পী হিসেবে নয়, জুবিন গার্গ ছোটোবেলায় সে শ্রীভূমিতে থাকতো তার বাবার চাকরি সূত্রে। তখন করিমগঞ্জে এবং শ্রীভূমিতে, তৎকালীন করিমগঞ্জ বর্তমান শ্রীভূমিতে একটা ইংরেজি মিডিয়াম স্কুল ছিল, প্রান্তিক কিন্ডার গার্ডেন স্কুল। সেখানে আমার মাও একজন শিক্ষিকা ছিলেন।
আরও ছিলেন মিঠু মিস, মনিকা মিস, শিউলি মিস, অরুন্ধতী মিস, এরা অনেকে ছিল যারা আমাদেরকে খুব যত্ন সহকারে পড়াতো। তখন সে জুবিন গার্গ হয়ে ওঠে, তখন তার নাম ছিল জুবিন বটঠাকুর। তখন থেকেই তাকে চিনি। জুবিন ছোটোবেলা থেকেই সবার মধ্যে যেখানে যেত, জুবিনকে সবাই আলাদা করে নোটিস করতো। জুবিনের মধ্যে একটা তাল জ্ঞান ছিল, স্কুলের বিভিন্ন ফাংশনে অংশগ্রহণ করতো। তার পরবর্তীতে সে এসছে শ্রীভূমিতে, আরও অনেকবারই সে অনুষ্ঠান করে গেছে। তার সাথে দেখা হয়েছে, গুয়াহাটিতে অনেকবার দেখা হয়েছে, অনেক বিহুতলিতেও ওর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু সেই ছোটোবেলার মতোই যখনই দেখা হতো তখনই জড়িয়ে ধরে পরিমল তথা শ্রীভূমির খবর নিত, কে কোথায় আছে, কেমন আছে, শ্রীভূমির বর্তমান অবস্থা কী। শ্রীভূমির প্রতি তার একটা আলাদা টান ছিল। একই দিনে দুটি মৃতদেহ উদ্ধার হওয়ার উধারবন্দ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম ঘটনায় টালিগ্রাম নাগাডু আগস্ট নগরের বাসিন্দা নরেন কলের ছেলে বাবুল কল 42 এর মৃতদেহ বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ বাগানের সেকশনের একটি নালায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উধারবন্দ পুলিশকে। পরে সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে একই দিনে দুপুর নাগাদ কুম্ভা বাগানের 6 নম্বর সেকশনে উদ্ধার হয় এক বৃদ্ধার মৃতদেহ। মৃতার নাম লক্ষ্মীমণি গোয়ালা, 60 বছর। স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুম্ভা সিকিউরিটি আউটপোস্টের ইনচার্জ দীপঙ্কর দাস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন। দুটি পৃথক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উধারবন্দ পুলিশ দুটি ঘটনার তদন্ত শুরু করেছে। কাছাড় জেলায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট 10 জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। দেখুন সবিশেষ। শুক্রবার পৃথক অভিযানে সোনাই বিধানসভার কাবুগঞ্জ বাজার এবং কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকা থেকে আরও 2 ভুয়ো ডাক্তারকে আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে সোনাই থানা পুলিশ ও কচুদরম পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উমা শঙ্কর সিনহা ওরফে US সিনহা, কাবুগঞ্জের মানুষ মেডিকেল হল থেকে। জাহিরুল বারভুইয়া, কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকার একটি ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাইলাকান্দিতে 6 বছরের এক শিশুকে স্কুল বাস চালকের যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই জঘন্য ঘটনাটি ঘটেছে হাইলাকান্দিতে। শিশুটির স্কুলে আসা যাওয়ার জন্য পরিবারটি একটি ভ্যান ভাড়া করেছিল। ভুক্তভোগীর পরিবার হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করার পর পুলিশ চালক আবুল আহমেদ লস্কর ওরফে বাবুলকে গ্রেফতার করেছে। সমাগত বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, রয়েছে পরবর্তীতে অন্যান্য উৎসব। তাই পুজোর সময় ও পুজোর পরিবর্তিতে অত্যধিক ডেসিবেল দিয়ে কান ফাটানো, ডিস্কোজকি না বাজানোর নির্দেশ দেওয়া হয় ক্লাব কর্মকর্তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে কোনো সাউন্ড কর্মীরা 30 কিলোর উপর জেনারেটর ব্যবহার করেন তার দায়ভার অ্যাসোসিয়েশন নেবে না বলে সাফ জানিয়ে দেন। এক্ষেত্রে জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তারা প্রশাসনের সঙ্গে থাকবেন বলে পরিষ্কার ভাষায় উল্লেখ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আমরা সাউন্ড জেনারেটর অ্যাসোসিয়েশন থেকে আসলাম। আমরা কইছিল যে কোনো ধরনের সাউন্ড বাজতো না, এর লেগে আমরা কালকে একটা প্রেস মিট দেখাইছি, সবাই মিটিং করতে আমরা একটা দিচ্ছি, মেমোরেন্ডাম দিচ্ছি, অনেক স্কুলে দিয়েছি, মন্ত্রী মিনিস্টারে আমরা বিভিন্ন জেলা ভরে পাঠাই আছি। আমরা কয় যে সাউন্ড বাজতো না, তারা কজন বাজাও, কোনো প্রবলেম নাই,
লিমিটও থাকিয়ে বাজাচ্ছি। আমরা লিমিট হলো 30 কিলো জেনারেটরের ভিতরে যতটুকু আমরা বাজাই ততটুকু বাজাই, এতে মানুষের আনন্দ পাক আর খারাপ কবিরা মানুষের ব্যাপার। আমরা যেটুকু গভর্নমেন্ট থেকে অর্ডার দেওয়া হয় 30 কিলোর ভিতরে বাজিতে আমরা 30 কিলো জেনারেটর হতো আমরা লুট পাই কতক্ষণ বাজাইমু। আমরাও চাই না যে জনসাধারণের কষ্ট পাইতো, মানুষের প্রবলেম হইতে, আনন্দের মাঝে প্রবলেম হয়, আনন্দ তো আনন্দের মাঝে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। আর কোনো সময় যেটা হচ্ছে যে আমরা কোনো ধরনের লাইব্রেরিটি নাই, আমরা আর একটা কথা আমি জানাইয়া রাখি, আমরা রেসিডিউশনের মাধ্যমে যদি কেউ 50 কিলো 60 কিলো বাজায় তারা রিস্ক এসিউশন কোনো দায়ী থাকতো না। প্রশাসনের যে ব্যবস্থা লয় আমরা প্রশাসনের লোক আমরা বক্তব্য আর জনসাধারণ আমরা সাপোর্ট করুন। আমরা মানুষের আনন্দ হয়েছে কি পাইতো, মানুষের আস্থা বুঝার লাগে বড় আনন্দ লাগিয়া। আর আমরা তো অলওয়েজ থাকি বন্ধ, আমরা তো আজ করুন না, কাইল হতা, কাইল পূজা, 144, কাইল ব্লাড, আমরা তার আস্থা বছর থেকে আমরা একটু পূজার লাগে একটু পয়সা যার লাগে বহু আমরা ব্যাংক থেকে লোন লই, মাল তো লোন তো মারতে লাগবো আমরা, না তো আমরা তো পরে ফার্স্ট লেগে মরা লাগবে, ঠিক আছে না। যে লেগে আমরা প্রশাসনে প্রচণ্ড হেল্প করছে, এর লেগে আমরা প্রশাসনের কাছ থেকে হাত জোর করিয়া প্রেয়ার করছি যে আমরা খুশি। ক্লাবরাও যাতে বুঝে যান সবে মাঝে আনন্দ করতো, ভর্তি করতো, একটা লিমিটে থাকে। শিলচরের সেন্ট্রাল রোডে ছাত্রীদের উদ্যোগে জেব্রা ক্রসিং রাস্তা পারাপারে দীর্ঘদিন থেকে অসুবিধে হচ্ছিল স্কুল ছাত্রীদের। দেখুন সবিশেষ। জ্যামের কারণে অনেক সময় দেরিও হয়ে যেত ক্লাসের। বাধ্য হয়ে চিনোনা নভোক কিশোর বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিট উদ্যোগ নিয়ে স্কুলের সামনের সড়কটির ওপর জেব্রা ক্রসিং মার্কিং করে। স্কুলটির ছাত্রছাত্রীর এই উদ্যোগে খুশি ব্যক্ত করেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই অনেক দুর্ঘটনা ঘটে গেছে। পাশাপাশি দুটি স্কুল, দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয় এবং সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যোগে এই জেব্রা ক্রসিং এর ফলে ব্যস্ততম শিলচর নগরের সেন্ট্রাল রোড এলাকায় এই অঞ্চলে কিছুটা হলেও ছাত্রীদের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। নমস্কার, আমরা দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আজ আমরা এনএসএস ভলান্টিয়ার্সরা মিলে এই রাস্তাতে জেব্রা ক্রসিং করছি। তো জেব্রা ক্রসিং করার কারণটা হচ্ছে যে ছাত্রীরা স্কুলে আসতে যাতে কোনো অসুবিধা না হয়। এক সময় কি হয়, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে, তখন ছাত্রীদের অসুবিধা হয় রোড ক্রস করতে, অনেক দুর্ঘটনার শিকার করতে হয় অনেক সময়। দীননাথ নবকিশোর উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এনএসএস ইউনিট আজকে যে রাস্তার মধ্যে যে জেব্রা ক্রসিং আঁকার ব্যবস্থা গ্রহণ করেছে, তার জন্য স্কুল অধ্যক্ষ তথা এনএসএস ইউনিটের কর্ণধার সন্দীপ স্যারকে আন্তরিক ধন্যবাদ। স্কুল পরিচালন সমিতি সারা বছর স্কুলের সাথে থাকে স্কুলের সমস্ত কাজে, এবং এনএসএসের বাচ্চারা যেভাবে পরিশ্রম করে আজকে এটা করেছে, তার জন্য আমার মনে হয় শুধু ডিএনএনকে স্কুলের বাচ্চারাই নয়, সমস্ত পথচারী সহ গভর্নমেন্ট গার্লসের অনেক বাচ্চারা এদিকে রাস্তা ক্রস করে। প্রত্যেকের কিন্তু প্রচুর সুবিধে হবে, এবং প্রশাসনকে আমি আন্তরিক অনুরোধ করছি যে যে স্কুলের সামনে জেব্রা ক্রসিং নেই, আপনারা একটু নজর দিয়ে সেই স্কুলের সামনে জেব্রা ক্রসিং যদি বসিয়ে দেন, আমরা দুর্ঘটনা কিন্তু অনেক এড়াতে পারি। আন্তরিক ধন্যবাদ। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007,
having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। 14 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত 33তম শিলচর বই মেলা। বইয়ের বিকল্প নেই। বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। আজকাল মোবাইলে সামাজিক মাধ্যমের প্রতি শিশু থেকে বয়স্কদের ঝুঁকে পড়া দেখা যায়। এই প্রেক্ষাপটে বইয়ের প্রতি নবপ্রজন্মকে আকর্ষিত করতে অভিভাবকদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুক্রবার শিলচরের সুভাষনগরে ভাষা শুনানি পরিতোষ পাল চৌধুরী বাসভবনে 33তম শিলচর বইমেলা কমিটির এক সভায় বিশিষ্টরা এসব কথা বলেন। বিপিন চন্দ্র পাল সভাস্থলে 14 ডিসেম্বর বিকেল 4টায় ঐতিহ্যবাহী 33তম শিলচর বইমেলার সূচনা হবে। এদিন সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। বইমেলা, শিলচর বইমেলা আমরা অনুষ্ঠিত করতে চলেছি 14 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত। এই আগামী 33তম বইমেলায় থাকছে কলকাতা, গুয়াহাটি, আগরতলা এবং দিল্লি থেকে পাবলিশার্স আসছেন এবং আপনারা যারা এই বইমেলায় বই ক্রয় করবেন আপনারা 10% ছাড় পাবেন। তাছাড়া রয়েছে স্থানীয় যারা লেখক লেখিকা এবং প্রকাশক তাদের স্টল পাবেন এবং প্রত্যেক দিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কবিতার আসর হবে এবং বিভিন্ন কুইজ এবং প্রতিযোগিতা। আমরা এই বইমেলা কমিটির পক্ষ থেকে আমরা শিলচর শহরে আপামর জনসাধারণের কাছে অনুরোধ জানাচ্ছি এবং বিশেষ করে অভিভাবকদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসুন এবং বইমেলাকে এটা প্রাণবন্ত করে তুলুন। কারণ এই যান্ত্রিক জগতে এই সময়ে বইয়ের অবদান, বইকে করে তুলতে হবে, উপায় নেই। বইকেই একমাত্র অবলম্বন করে বর্তমান প্রজন্মকে এগিয়ে যেতে হবে। তাই আগামী 14 ডিসেম্বর থেকে বইমেলায় আপনারা দলে দলে আসুন এবং এটাকে একটি উৎসবে পরিণত করুন। শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। মাত্র একজন টিচার আর 2 জন টিউটর থাকলেও প্রায়ই একজন না একজন ছুটিতে বা নানা কারণে অনুপস্থিত থাকায় অবশেষে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় স্কুল পরিচালন সমিতির সভাপতিকে পাঠদান করতে দেখা যায়। আর এমনই দৃশ্য ক্যামেরাবন্দি হলো সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। দেখুন সবিশেষ। এ নিয়ে স্কুল পরিচালন সমিতি সহ ছাত্রছাত্রীদের অভিভাবকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্ষেপ প্রকাশ করেন। দীর্ঘদিন থেকেই স্কুলটির অবস্থা অত্যন্ত খারাপ। এমনকি স্থানীয় সাংসদ বিধায়কের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি, বরং 4 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে গত 2 মাসে একজন অন্যত্র বদলি হয়ে যায়। আর বর্তমানে যে 3 জন রয়েছে তাদের মধ্যে 2 জনই শিক্ষিকা, তাও আবার তারা প্রতিদিনই 20 থেকে 40 কিলোমিটার দূরত্ব থেকে এসে পাঠদান করেন। এমতাবস্থায় যদি অতি সত্বর আরও একাধিক শিক্ষক নিয়োগ করা না হয় তাহলে এই শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। আসুন শুনে নেওয়া যাক এ নিয়ে কি বললেন
পরিচালন সমিতির ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। আমার নাম শরীফ হোসেন, আমিও স্কুলের পরপর সাইবার্কের প্রেসিডেন্ট। আমার স্কুলও প্রথমত 4 জন টিচার আছে। অ্যাসিস্ট্যান্ট জেন এই লেগা আজমল হোসেন বড় বইয়া তাইনরে আজ থেকে প্রায় 1.5 মাস আগে সরকারে ট্রান্সফার করছে। তো আমরা ট্রান্সফার দিছি না, আমার এসএমসির পক্ষ থেকে আমরা ট্রান্সফার দিছি না, তাইনরে কোনো কাগজও দিছি না। না দিয়ে আমরা এসএমসির পক্ষ থেকে রেজলিউশন লইয়া আমরা বিয়ত গেছি, ডিএমসির কাছে গেছি, এমএলএ মহোদয়ের কাছে মানুষ পাঠাইছি আমার টিচারদের না নেওয়া হোক। আমার স্কুলের এই মাস্টারের উপরে ডিফেন্স করছে সমস্ত স্কুল। প্রধান শিক্ষিকা রইল গিয়া ছোটো ছোটো 2টা বাচ্চা। এই 2টা বাচ্চা প্রায় সময় বাড়ি থেকে হাইলাকান্দি থেকে খবর আয় যে সময় তাই স্কুল থেকে স্কুল ফেলাই দৌড়ানি লাগে। মেয়ে লোকের তো নানান সমস্যা থাকে, গতিকে আর একজন টিচারে অল স্কুলের 100-র উপরে ছাত্র খালি ফটো তুলতে তুলতে একজনে কোনোদিন হয়ও না, কোনো সময় নেটর সমস্যা দেখা দেয়। গতিকে আজকে মাত্র একজন লিব। আর আমার প্রধান শিক্ষিকা তাই দৌড়ে উঠিছেন, তার বাচ্চা অসুস্থ হয়েছে, তাইনও নিজে অসুস্থ, ও আমি নিজে দৌড়ে আইয়া আপনি ভাইছেন আমি ক্লাস করে কারণ আমার একটাও আবেদন সরকারের কাছে, বিনম্র আবেদন, আমার স্কুলের বাচ্চা কাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা রাখিয়া আমার অন্তত পক্ষে 100-র উপরে 3জন না 4জন ছাত্র, আমার মিনিমাম 2 জন টিচার দেওয়া হোক, আমার এই বিনম্র আবেদন। সরকারে এই শিক্ষার লাগিয়া বহুত কিছু করটা, বহুত টাকা পয়সা খরচ করটা, গতিকে আমার স্কুলটা কিন্তু মাঠে মায়ের খার শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা পঙ্গু হইয়া অন্য স্কুলে বাইরে হইয়া যায়। আমার আবেদন বারবার আমি সরকারের কাছে আবেদন করি আর আমার অন্তত পক্ষে 2 জন টিচার দেওয়া হোক। স্কুলের নাম হইল 313 নম্বর গামারিয়া এলপি স্কুল। কোন শিক্ষাখণ্ডে? এখানে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের আওতাধীন। নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের সনবিল আনন্দপুর সমবায় সমিতির বিভাগীয় কর্মীদের কর্মকাণ্ড দেখে খুব জনমনে। দেখুন সবিশেষ। কেননা একদিকে যখন সরকার দেশ এবং রাজ্যের দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা মানুষের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে চাল বন্টন করে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন, ঠিক তখনই চোখ কপালে ওঠার মতন ঘটনা প্রকাশ্যে এলো। চলতি বছরের মে মাসে আনন্দপুর সমবায় সমিতির অন্তর্গত গ্রাহকদের নামে যথারীতি বরাদ্দ চাল, তবে সেই চাল একাংশ রেশন ডিলারদের হাতে তুলে দেওয়ার আগেই বন্যার জল গুদাম ঘরে প্রবেশ করে মোট 139.16 কেজি চাল নষ্ট করেছে। দীর্ঘ 3 মাস একই স্থানে সেই চাল পড়ে থাকায় সেগুলি কার্যত নষ্টই হয়ে গিয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষদের মধ্যে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হলে সমবায় সমিতি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সৌভিক দত্ত সহ বিভাগীয় সাইট ইনচার্জ মুন পাল এবং কালীবাড়ি পুলিশের উপস্থিতিতে চালের সমাধি সম্পন্ন করা হয়। এ নিয়ে কথা বলতে গিয়ে সার্কেল অফিসার সৌভিক দত্ত জানান, জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারেই এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন। প্রশাসন নিজেদের কর্তব্য পালন করে গেলেও এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 5 লাখ। আচ্ছা, তো এখন মানে আপনারা মানে এই চালগুলারে মানে আপনারা এই ডাম্পিং করতেছেন, আর তারপরে মানে আবার সেই যে মাইনাস হয়েছে যে চালগুলো, এগুলো আবার নতুন করে আসার জন্য আবেদন করি। আমরা আবেদন অলরেডি করা আছে, আমরা চেষ্টা করছি যদি সরকার, কারণটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি আন্ডারে চাল, তো ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের। আচ্ছা, ওই চালগুলা যে এসেছিল, যে আপনি যে ডেট বলেছেন, সেই চালগুলা কিসের চাল ছিল? এটা এনএফএস এর রেশন কার্ডের চাল ছিল। এনএফএস এর রেশন কার্ডের চাল, মানে ওই চালগুলো মানে ওই সময় মানে ফ্লাডের কারণে সেইগুলো না, ফ্লাডের কারণে না, আমাদের যে অ্যালটমেন্ট থাকে প্রত্যেক মাসে, তো জুন মাসে থেকে ছিল, জুন মাসে আপনার জুন জুলাই অগাস্ট চাল সরকারে একসঙ্গে দিয়েছিল। হ্যাঁ, তো জুন জুলাই মাসটা টাইমের ভিতরে দোকানের কাছে চলে গেছে, যত লাস্ট লটে যেটা ঢুকছিল 30 মে, সেটা অগাস্ট মাসে কোটা আছে। সেই অগাস্ট মাসের কোটা থেকে এই 139.16 কুইন্টাল চালটা ড্যামেজটা কি মাসে হয়েছিল? 31 মে ড্যামেজ হয়েছিল। এবং 1 তারিখ থেকে জুনের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জুন জুলাই অগাস্টের পণ্য সেবা আসলাম না। তখন কি পরিবেশ এমন ছিল না যে এগুলোকে সুরক্ষিত করার কোনো অন্যত্র সরিয়ে দেওয়া? সরিয়ে দেওয়া মানে হঠাৎ করে সেই জায়গাতে আগেও কোনো দিনের জল ওঠে নাই, এইসব ব্যবস্থা তারা প্রিকশন নিয়েছিল, কিন্তু হঠাৎ করে ন্যাচারাল ক্যালামিটি ব্যাপারটা ওদিকে মানে সেইভাবে তারা ব্যবস্থা নিয়েছিল, কিন্তু লাস্ট দিকে তারা মানে যেহেতু জলটা ওভার করার মধ্যে ঢুকছিল, গতিকে প্রোটেকশন দিতে পারছে না। সচেতন মহলের মতে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করলে এই বৃহৎ পরিমাণ চাল বিনষ্ট হতো না। আর এমনতর অভিযোগ এনে ক্ষোভ ব্যক্ত করে আনন্দপুর জিপির প্রবীণ ব্যক্তিত্ব সুমন্ত কুমার দাস সহ আরো অনেকে নিজেদের মত ব্যক্ত করে জানান যে সমবায় সমিতির কর্মকর্তাদের চরম গাফিলতিতেই এদিনের এই ঘটনা। এই চালের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষেরও বেশি।
আসুন শুনে নেওয়া যাক এই নিয়ে কে কি বললেন। কার অবহেলার দরুন, কার গাফিলতির দরুন এই এতদিন প্রায় 3.5 মাস রেখে এখন এটা মাটির মধ্যে পুঁতে ফেলা হচ্ছে, কোনো মানুষের কোনো উপকারে লাগলো না। এই সম্পদটুকু তো জনসাধারণের ট্যাক্সের পয়সায় এই চাউলটা খরিদ করা হয়। সরকারে ফ্রি দিচ্ছে ঠিক আছে, কিন্তু দিচ্ছে সরকারের কোষাগারের পয়সা। এই কোষাগারের পয়সাটা তো জনগণের কাছ থেকে সংগ্রহ করা, ট্যাক্সের মাধ্যমে সংগ্রহ করা পয়সা। সুতরাং আমি বলবো যে এটা জনসাধারণের এই যে মুখের গ্রাসটা শুধু নোংরামি করে এবং গাফিলতি করে এই চাউলটাকে নষ্ট করা হয়েছে। এটার পেছনে যদি সুষ্ঠু তদন্ত হতো তাহলে অনেক রহস্যই বেরিয়ে আসতো যে কেন এই চাউলটা এতদিন রাখার পরে আজ পুঁতে ফেলা হচ্ছে, কেন সঙ্গে সঙ্গে ভিজে যদি যায় চাউল, আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে চাউলটা নষ্ট হয় না, কিন্তু 1 দিন 1.5 দিন পর্যন্ত রেখেও এটা খাওয়া যায়, রোদে শুকিয়েও রাখা যায়, কোনো অসুবিধা হয় না। এবং সঙ্গে সঙ্গে ভৈরবনগর অঞ্চলের গরিব দুঃখীদের মধ্যে যদি 10 কেজি 20 কেজি 50 কেজি করে বিলিয়ে দেওয়া যেত, অনেক গরিব পরিবার উপকৃত হতো। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।